আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেষ হলো দ্বিতীয় ধাপের 156টি উপজেলায় ভোট গ্রহণ। ভোট পড়েছে 30% উপরে, জানালেন সিইসি। নিয়ন্ত্রণ নয়, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করেই পণ্যের বাজার মূল্য নির্ধারণ করতে চায় সরকার, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ঈদকে সামনে রেখে মনিটরিং ব্যবস্থা জোরদার। ভিকারুন্নিসা নূন স্কুলের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে, হাইকোর্টের রায়। অনিয়ম তদন্তে কমিটি গঠন। অটোরিকশা চালকরা পুলিশের হয়রানির শিকার হচ্ছেন, বলছে শ্রমিক ইউনিয়ন। নীতিমালা ও রুট পারমিটের দাবি প্রধান সড়কে চলার অনুমতি নয়, মত বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় নির্বাচন। এখন চলছে গণনা। সকালের দিকে বেশিরভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার উপস্থিতি। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে 30% উপরে ভোট পড়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সিইসি জানান, প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনে কমেছে ভোটার উপস্থিতি। বড় ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। তরিক ইসলামের রিপোর্টে বিস্তারিত। ইসি কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানান, বিএনপির নির্বাচনের প্রত্যাহারের কারণেই কমেছে ভোটার উপস্থিতি। তুলে ধরেন রাজনৈতিক সংকটের কথা। নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। বিশ্লেষণ দেখেন, নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায় এই ধরনের চেষ্টা হতে পারে, মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে। তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। বড় ধরনের সহিংসতা ছাড়া সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে বলেও জানান সিইসি। নির্বাচনের সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। হাতাহাতি হয়েছে দু একটা ঘটনা, যেখানে কেউ আহত হয়ে একজন কি দুজন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামী 29 মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির অপপ্রচারের পরেও ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে অনুষ্ঠিত হল দ্বিতীয় ধাপে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো ধরনের সংঘাত ছাড়াই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি তার। ইলেকশন শান্তিপূর্ণ হয়েছে, সেটার জন্য ইলেকশন কমিশন ক্যান ক্লেইম ক্রেডিট ফর ইট, এবং তারা খুব শক্তভাবে প্রশাসনকে ইলেকশন ফ্রি ফেয়ার হওয়ার জন্য তাদের প্রভাবিত করতে চেষ্টা করেছে এবং প্রশাসনকে সীমারেখার মধ্যে থাকতে তারা এনকারেজ করেছে, ইনফ্লুয়েন্স করেছে। বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন নিয়ে অপপ্রচার চালিয়েছে দাবি করে তিনি বলেন, 30 ভাগেরও বেশি ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক। টিএবির অপপ্রচার আছে, আরো কিছু নামি দামি বুদ্ধিজীবী আছেন, তারাও নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে, মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে। তারপরেও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে আমি খুব ভালো বলবো না, তবে বলবো
মোটামুটি সন্তোষজনক। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুর্নীতির অভিযোগ ভিসা নীতি প্রয়োগের অংশ নয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপজেলা নির্বাচন বর্জন করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের নামে ক্ষমতা দখলের লড়াইয়ে আওয়ামী লীগ নিজেরাই সংঘাতে জড়িয়ে পড়েছে বলেও জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন খাদের কিনারায়। মনিরুল হাসানের রিপোর্ট। জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আবারও একদলীয় বাকশালী রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। তার দাবি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে ভোটাররা। তারা এখন কিভাবে নিজেরা লড়াই করছেন, কিভাবে একইভাবে আপনার ভোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো সেই ভোটে কিন্তু মানুষ আসছে না। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে না। আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? ভয় এই জন্যে তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থক খুঁজে পাবে না। দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, বিদেশের টাকা পাচার এর জন্য দায়ী। এই অর্থনীতি এমন এক ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন রিজার্ভ, এটা দিয়ে আমরা আমদানি করি, সেই রিজার্ভের পরিমাণ কমতে 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 একেবারে তলানিতে এসে ঠেকেছে। স্বীকার করতে চায় না। IMF এর হিসেবে তো আরো খারাপ অবস্থা। নামধন্য অর্থনীতি যারা এই দেশে, তারা বলছেন যে দেশের অর্থনীতি খুব দ্রুত একটা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার পরিবারের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে দেশের মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, তখন তো স্যাংশন হয়েছিল, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। মির্জা ফখরুল বলেন, অন্য কোনো দেশ এসে বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা করে দিয়ে যাবে না। এর জন্য জনগণকে সংগঠিত করে রাজপথে দাবি আদায় করতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির আন্দোলনের কোনো ক্ষমতা নেই বলে রিকশা চালকদের আন্দোলনে ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপি পরজীবী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। এ সময় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নীতির অধীনে নয়, অন্য আইনের অধীনে আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিএনপি তো এখন পরজীবী হয়ে গেছে, নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই। রিকশাওয়ালা ভাইরা আন্দোলন করছে, ওখানে ঢুকে পড়ছে। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল, সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ফোন এখনো বন্ধ রয়েছে। ভারতের বিভিন্ন সংস্থা সহ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তার খোঁজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান। 11 মে চিকিৎসার জন্য ভারতের কলকাতা যাওয়ার পর থেকে আনোয়ারুল আজিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। আমাদের সব গভর্নমেন্ট এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। NSI, আমাদের SB, আমাদের পুলিশ সবাই কাজ করছেন। ভারতীয় পুলিশের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা কাজ হচ্ছে। আমরা আশা করি তার বাইরে অবস্থা আমরা ভারতীয় সরকারের মাধ্যমে খুব শীঘ্র হবে। ঈদকে সামনে রেখে কেউ যেন বাজারকে অস্থির করে ফায়দা লুটতে না পারে, সেজন্য বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন। নিয়ন্ত্রণ নয়, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করেই সরকার পণ্যের বাজার মূল্য নির্ধারণ করতে চায় বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ফজলে রাব্বির রিপোর্টে বিস্তারিত। সারা দেশে পেঁয়াজের বাম্পার ফলনের খবর জানিয়েছে কৃষি অধিদপ্তর, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। আদা 220 থেকে 230 টাকা কেজি, রসুন 240। আলুর ফলন ভালো, বাজারে সরবরাহ পর্যাপ্ত, তারপরও 60 টাকার কমে পাওয়া যাচ্ছে না বাজারে। পটল, করল্লা, পেঁপে সহ কোনো সবজি নেই 80 টাকার নিচে। নিয়ন্ত্রণহীন ডিম, মুরগি, মাছ মাংসের বাজার। তাই ভোক্তার অস্বস্তির কারণ এখন নিত্যপণ্যের বাজার। স্বস্তিটা তো আপেক্ষিক ব্যাপার, আপনি কোথায় স্বস্তি পাচ্ছেন এটা তার আমি বলতে পারবো না। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমাদের বাজারের পণ্য সরবরাহের যথেষ্ট পরিমাণে ছিল। আমরা তো বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি না, আমরা বাজারটা যেন প্রপারলি ফাংশন করতে পারে, ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী জানি প্রাইসটা নির্ধারিত হয় এবং যেগুলো আমদানিকৃত পণ্য সেগুলো আমাদের যে ইন্ডিকেটিভ প্রাইস তার কারণে কাছাকাছি থাকে, এটাই আমাদের চেষ্টা থাকে। সো আমরা তো ন্যায্য মূল্যের দোকান খুলি না, এটা তো হলো ফ্রি মার্কেট ইকোনমি আমরা বলতেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বাণিজ্য প্রতিমন্ত্রীকে বাজার মনিটরিংয়ে কঠোর নির্দেশ দেন। এ বিষয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হবে। আমরা বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। ডলারের দাম বৃদ্ধিতে বাজারে নিত্যপণ্যের দামে কোনো প্রভাব পড়বে না জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে ভোজ্য তেলের দাম পরিবর্তন করা হবে না। আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থী ভর্তিতে দুর্নীতি ও অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে বলে রায়ে বলা হয়েছে। শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নিতে পারবে ভিকারুন্নেসা নূন কর্তৃপক্ষ। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণীতে ভর্তিচ্ছু 2 শিক্ষার্থীর অভিভাবক গত 14 জানুয়ারি হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে 23 জানুয়ারি রুল সহ আদেশ দেয় হাইকোর্ট। স্কুল কর্তৃপক্ষ 169 জনের ভর্তি বাতিল করার পর গত 6 মার্চ অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে ভর্তি নিতে নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবক। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী রুল নিষ্পত্তি করে মঙ্গলবার রায় দেয় হাইকোর্ট। রুলটাকে অ্যাবসলিউট করেছে, মানে হচ্ছে গিয়ে যে 169 জনের যে ভর্তিটা এটা বাতিল করে দিয়েছে। 15 দিনের মধ্যে এই ওয়েটিং লিস্ট থেকে ইলাইজেবলদের নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে আদালত। রায়ে আদালত বলেন, 169 শিশুর ভর্তি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে অভিভাবকরাও তার দায় এড়াতে পারেন না। গার্ডিয়ানরা আজকে তাদের দায় এড়াতে পারেন না, যাদের অসাবধানতার কারণে আজকে তাদের বাচ্চারাই ভুক্তভোগী হলো। আদালতে দেয়া মাউসির রিপোর্ট অনুযায়ী 2017 সালের 1 জানুয়ারির আগে জন্ম নেওয়া শিক্ষার্থীদের প্রথম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া ছিল বিধি বহির্ভূত। ভর্তি নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 2015 সালে জন্ম নেওয়া 10 জন ও 2016 সালে জন্ম নেওয়া শিক্ষার্থীর সংখ্যা 159 জন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও এখনো অনেক ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা পুলিশের হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের। ফলে শুধু মৌখিক ঘোষণায় নয়, অবিলম্বে নীতিমালা প্রণয়ন, রুট পারমিট ও লাইসেন্স দিয়ে ব্যাটারি চালিত যানবাহন চলাচল বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। তবে এসব যানবাহন রাজধানীর প্রধান সব সড়কে চলার অনুমতি কোনোভাবেই দেওয়া উচিত নয় বলে মত বিশ্লেষকদের। রিপোর্ট করেছেন মাজহারুল হক মহাজির। 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশনার পরও জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের।
দিনভর চলে গান, স্লোগান, আসে পুলিশি বাধাও। এ সময় ব্যাটারি চালিত রিকশার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি চেয়ে সংগঠনটির নেতারা জানান, দাবি না মানা হলে আন্দোলন চলবেই। কিস্তিতে টাকা লয়ে এই টাকা পরিশোধ করে আমাকে ফেটে ভাত জোটে না, আজকে আমরা ভাত লাগে বলে রাস্তায় নামছি। আন্তরিকভাবে ধন্যবাদ যে আমাদের রায় দিয়েছে, আমাদের উপরে দয়া দেখাইছে, আমাদের উপরে আরেকটু দয়া দেখাক, আমাদের বৈধতাটা দেখ। কোন কোন বাইশটি সড়ক আমাদের গাড়ি চলতে পারবে, কোন কোন সড়কে চলতে পারবে না, এটা আমাদের একটা প্রশ্ন, এটা থেকেই গেল। যে রাস্তাগুলি আমাদেরকে দেওয়া হয়েছে ওই রাস্তাতে যেন পুলিশ আমাদেরকে হয়রানি না করে। এদিকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধুমাত্র অভিযোগ করেই রাতারাতি এর সমাধান আশা করাটাও বোকামি বলে মনে করছেন এই গণপরিবহন বিশেষজ্ঞ। আমাদের যে এখন ব্যাটারি চালিত যে রিক্সাগুলি আছে, যেহেতু স্থানীয়ভাবে এগুলো তৈরি করা, সেখানে কাঠামোগত কিছু দুর্বলতা আছে। তো সায়েন্টিফিকভাবে আমি দেখলে আমি যেভাবে দেখবো যে আসলে সুযোগ আছে এই ধরনের যানবাহনের কিছু মডিফিকেশন বা ইম্প্রোভাইজেশন যদি করা হয়, যানবাহনগুলি অনেকটাই নিরাপদ করা সম্ভব। তবে দ্রুত বিধিমালা তৈরি করে ব্যাটারি চালিত রিকশা চালকদের যথাযথ প্রশিক্ষণ ও নিয়মের মধ্যে আনা উচিত বলে মনে করছেন সচেতন মহল। গত 10 বছরে ব্যাটারি চালিত রিকশা এবং এর সরঞ্জাম নিয়ে আসে নানা ধরনের সিদ্ধান্ত। তবে এবার প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কেমন যেন আশা বেড়ে গেছে এই ব্যাটারি চালিত রিকশা চালক শ্রমিকদের। তবে বিশ্লেষকরা বলছেন, আধুনিক এই ঢাকায় একেবারেই বেমানান পায়ে চালিত এসব রিকশা। এর জন্য হুটহাট সিদ্ধান্ত না নিয়ে সিদ্ধান্ত হওয়া উচিত আধুনিক, বিজ্ঞান ভিত্তিক। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এবার বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করলেন বাংলাদেশি বাবর আলী। আজ বাংলাদেশ সময় ভোর 6টা 5 লোৎসের চূড়ায় দাঁড়ান তিনি। লোৎসের উচ্চতা 27,940 ফুট, একথা নিশ্চিত করেছেন অভিযানের সমন্বয়ক ফারহান জামান। বাংলাদেশের ইতিহাসে বাবর আলী প্রথম ব্যক্তি যিনি একই অভিযানে দুটি 8,000 মিটার পর্বত সামিট করেছেন। তিনি আজ রওনা দিয়ে ক্যাম্প 4-এ এসে পৌঁছাবেন। এর আগে গত রোববার বাংলাদেশ সময় সকাল 8:45 ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন চট্টগ্রামের ডাক্তার বাবর আলী। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন বাবর। তবে পর্বত জয়ের নেশায় চিকিৎসকের চাকরি ছাড়েন তিনি। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের 17তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সভায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 1999 সালের 20 জুন 56 জন মেডিকেল ক্যাডেট নিয়ে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। বর্তমানে এই কলেজে 6টি শিক্ষাবর্ষে 763 জন ক্যাডেট শিক্ষার্থী রয়েছে। এ পর্যন্ত 20টি ব্যাচে বিদেশি ক্যাডেট সহ 1678 জন চিকিৎসক হয়েছেন, যারা বাংলাদেশ সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তি মিশন সহ দেশে বিদেশে কর্মরত রয়েছেন। সভায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়, নৌ এবং বিমান বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রথমবারের মতো ঔষধি গুণ সম্পন্ন ব্ল্যাক রাইস বা কালো ধান আবাদ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন চাঁপাইনবাবগঞ্জের মির্জাপুর এলাকার কৃষক মুজিবুর রহমান। শুরুতে কিছুটা সংশয় থাকলেও এখন জমিতে ফসল দেখে তার চোখে মুখে আশার ঝিলিক। আর কদিন পরেই মুজিবুরের ঘরে উঠবে ফসল। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইউটিউব দেখে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষে উদ্বুদ্ধ হন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষক মুজিবুর রহমান। অনলাইনে অর্ডার দিয়ে 1000 টাকায় সংগ্রহ করেন 2 কেজি বীজ। পরে নিজের 1 বিঘা জমিতে চাষ করেন এই ধান। মুজিবুরের জমিতে এখন শোভা পাচ্ছে কালচে রঙের ধান। পেকে যাওয়ায় আর কয়েকদিন পরেই তা কাটা হবে। 1 বিঘা জমিতে ব্ল্যাক রাইস আবাদের খরচ হয়েছে প্রায় 7,500 টাকা। আশা করছেন 25 মণ ধানের। বড় আবাদের মতোই এই ধানের চাষ পদ্ধতি। প্রয়োজন হয় সেচের, সার কম লাগে এবং পোকা বা রোগবালাই নেই বললেই চলে। এই ধানটা এখন আমি যদি 300 টাকা কেজি বিক্রি করতে পাবো আশা করছি ইনশাল্লাহ। 300 টাকা কেজি হলে এই ধানটার দাম হচ্ছে তো 12,000 টাকা মণ, তাহলে তো আমি লাভবান হব। নতুন জাতের এই ধানের আবাদ এলাকায় বেশ সাড়া ফেলেছে। একটা নতুন ধান, আমি জীবনে কোনোদিন এই ধান দেখিনি, তাই নেমে দেখলাম যে ধানটা
দেখতে ভালোই লাগলো। তো এই হিসাবে দেখলাম ফলন হিসাবে এবং দাম হিসাবে যেটা আমি ধারণা করলাম যে ধানটা আবাদ করা যেতে পারে, আমি উদ্বুদ্ধ হয়েছি। নিষিদ্ধ চাউল নামে পরিচিত। এর ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণ করে, আপনার ক্যান্সার প্রতিরোধ করে। ব্ল্যাক রাইস অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় এটি উচ্চ মূল্যের ফসল বলে জানিয়েছেন স্থানীয় এই কৃষি কর্মকর্তা। সেরকম যদি আমাদের ব্ল্যাক রাইসটাও সকলে করে, হয়তো লাভের অঙ্কটা খুব বেশি হবে না, তবে আমাদের সাধারণ যে রাইস আছে তার থেকে লাভজনক হবে এবং এটির দাম যদি কমে আসে পর্যায়ক্রমে, তাহলে দেখা যাবে যে এটা যে ঔষধীয় গুণাবলী সম্পন্ন একটি ফসল এবং সেটি সকলের গ্রহণের ক্ষমতাটা থাকবে। ব্ল্যাক রাইস চাষে মজিবুরের মতো জেলার কৃষকরা লাভবান হবেন এমনটাই আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশে উৎপাদিত মাছ বিদেশে রপ্তানি ও দেশে বাজারজাত করতে প্রশিক্ষণের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশনাল কাউন্সিল বিপিসি। রাজধানীর সিডাব মিলনায়তনে এই লক্ষ্যে এক কর্মশালার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এতে জানানো হয়, কক্সবাজারে উৎপাদিত কোরাল ও ভেটকি মাছ কোল্ড চেইন বিধিমালা মেনে ঢাকায় বাজারজাত করা হবে। এছাড়াও আন্তর্জাতিক মান মেনে সেগুলো রপ্তানিরও উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে বেসরকারি খাতকে উৎসাহিত করা হয় কর্মশালায়। অনুষ্ঠানে বাণিজ্য সচিব সেলিমান উদ্দিন ও এটিএন নিউজের পরিচালক সামিউল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লি সহ আশেপাশের কয়েকটি এলাকার তাপমাত্রা 48 ডিগ্রি ছুঁই ছুঁই করছে। এই পরিস্থিতিতে 5 দিনের জন্য 40.8 ডিগ্রি সেলসিয়াস। জানাবো পার্টিক্স খেলার খবর। টি-20 ক্রিকেটে নিজের পারফরমেন্সটা ধরে রাখাই খুব বেশি জরুরি, তবে খারাপ সময়ে ধীর স্থির থাকাই উচিত বলে জানালেন টাইগারদের ওপেনার লিটন দাস। বিশ্বকাপে অনেক প্রেসার থাকবে, সেটা না ভেবে ফেয়ারলেস ক্রিকেট খেলার তাগিদ দিলেন তিনি। পরগারমানের রিপোর্টে বিস্তারিত। লম্বা সময় ধরেই রান খরায় ভুগছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার লিটন দাস। শ্রীলঙ্কার পর জিম্বাবুয়ের সিরিজেও অফ ফর্মেই ছিলেন তিনি। খারাপ সময়কে সঙ্গী করেই টি-20 বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে এই উইকেট কিপার ব্যাটার। অতিরিক্ত কিছু চিন্তা না করে কিভাবে মাথা ঠান্ডা রেখে খেলায় মনোযোগ দেওয়া যায়, সেটাই লক্ষ্য এখন লিটনের। পারফরমেন্সটা ধরে রাখাটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি এক ম্যাচ ভালো খেলবেন, মাথার ভিতরে অনেক কিছু থাকতেই পারে যে আমি তো ভালো খেলতেছি, কেয়ারলেস একটা ভাব চলে আসে। বাট আমার মনে হয় ভালো সময় যে মানুষটা আরো বেশি পরিশ্রম করে যাচ্ছে কন্টিনিউ বেসিসে, চিন্তাধারা ভালো। 2022 ও 23 সাল স্বপ্নের মতো কেটেছে লিটন দাসের, অথচ চলতি বছরে ব্যাট হাতে রানের দেখা নাই। 2024 সালে সব মিলিয়ে 11 ইনিংসে বাংলাদেশের এই ওপেনারের সংগ্রহ মাত্র 134 রান। 4 বার আউট হয়েছেন 0 রানে। অফ ফর্মের কারণে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের শেষ 2 ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল লিটনকে। ওয়ার্ল্ড কাপে একটা আলাদা প্রেশার থাকবে, এটা নো ডাউট সব টিমেরই থাকে। সো আমার কাছে মনে হয় আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি এবং ক্রিকেটের ভাষা যেটা বলে যে একদম কাম অ্যান্ড কুল থাকে যদি ক্রিকেটটা খেলা যায়, ফেয়ারলেস ক্রিকেট, কোনো কিছু আউটকাম নিয়ে না চিন্তা করে ক্রিকেট খেলা যায়, আমার মনে হয় আমাদের খুবই ভালো একটা চান্স আছে। খারাপ সময় কাটাতে অনুপ্রেরণার খুবই দরকার বলে মনে করেন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের পতাকা হাতে 41,000 ফুট উঁচু থেকে লাফ দিয়ে রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছেন ব্যাংকার আশিক চৌধুরী। আগামী 25 মে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ডে বাংলাদেশের এই স্কাইডাইভার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্যে ডাইভ দেবেন। এর আগে বাংলাদেশের কেউ কখনো এত উচ্চতা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেনি। আশিক তার সাফল্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাকে স্পন্সর করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সকালে পল্টনার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে দুঃসাহসী অভিযানের কথা তুলে ধরেন আশিক চৌধুরী। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরেকবার।
শেষ হলো দ্বিতীয় ধাপের 156টি উপজেলায় ভোট গ্রহণ। ভোট পড়েছে 30% উপরে, জানালেন সিইসি। নিয়ন্ত্রণ নয়, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করেই পণ্যের বাজার মূল্য নির্ধারণ করতে চায় সরকার, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ঈদকে সামনে রেখে মনিটরিং ব্যবস্থা জোরদার। ভিকারুন্নিসা নুন স্কুলের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল, থাকবে হাইকোর্টের রায়। অনিয়ম তদন্তে কমিটি গঠন। অটোরিকশা চালকরা পুলিশের হয়রানির শিকার হচ্ছেন, বলছে শ্রমিক ইউনিয়ন। নীতিমালা ও রুট পারমিটের দাবি প্রধান সড়কে চলার অনুমতি নয়, মত বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।